আপনি যদি চক বাজারে যান তাহলে দেখবেন একটা গলিতে খালি স্যান্ডেল বেচতেছে বা জুতা বেচতেছে, পাশের গলিতে দেখবেন ফল বেচতেছে, তার পাশের গলিতে দেখবেন গার্মেন্টস বেচতেছে, বাচ্চাদের কাপড় চোপড় বা হোমমেড গার্মেন্টস বিক্রি করতেছে, পাশের দোকানে দেখবেন আরেকটা কিছু বেচতেছে। মানে এক এক জায়গায় এক একটা পল্লী। আমি ব্যাঙ্গালোরে গেছিলাম, আপনারা অনেকে গেছেন কিনা জানি না। ব্যাঙ্গালোরে একটা পল্লী আছে, আইটি পল্লী, সেখানে সমস্ত আউটসোর্সিং অফিসগুলো অবস্থিত। বিশ্বের এমন কোনো দেশ নাই যাদের অফিস এই ব্যাঙ্গালোরের ওই আইটি গলিতে নাই। এটাকে আইটি গলি বলা হয়। আউটসোর্সিংটা কি অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি ছোট্ট করে বুঝি, আউটসোর্সিংটা হলে এমন একটা ব্যবসা, ধরেন আমি সুইডেনে থাকি, আমি এই সানগ্লাসটা প্রোডাক্টস করি, কিন্তু আমি এটা মার্কেটিং করতে গেলে আমার একটা অফিস দরকার, আমার দুইটা স্টাফ দরকার, আমার টেলিফোন দরকার, আমার ইন্টারনেট দরকার, আমার এটাকে পাবলিসিটি করা দরকার বা অর্ডার নেওয়া দরকার। তো মানুষ আমাকে অর্ডার দেবে, তার মানে লোক রাখতে হবে, অফিস রাখতে হবে। আমি করলাম কি, আমি ভারতে চলে গেলাম। ওখানে ওদেরকে বললাম, তোরা একটা অফিস নে, দুইটা লোক থাক, আমারে যারা ফোন করবে এখানে, এই ফোনটা ডাইভার্ট হয়ে যাবে তোদের কাছে, তোরা রিসিভ করবি, অর্ডার নিবি, আমারে জানাবি, আমি সাপ্লাই দিয়ে দেবো, টাকা পেয়ে যাবো। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো এই যে স্টকহোমে যদি আপনি একটা অফিস দেন, বা নিউ ইয়র্কে যদি আপনি একটা অফিস দেন, বা লন্ডনে যদি আপনি একটা অফিস দেন, সে অফিসের ভাড়া আছে মিনিমাম হলো বাংলাদেশি টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা। কিন্তু আপনি যদি এই অফিসটা ব্যাঙ্গালোরে সে আইটি গলিতে করেন, তাহলে তার ভাড়া আসবে হায়েস্ট 10,000 টাকা। আপনি যদি এখানে একটা স্টাফকে রাখেন বা দুইটা স্টাফকে রাখেন, তাদের দুইজনের বেতন আসবে 5 থেকে 6 লক্ষ টাকা, প্লাস ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে আরও 4-5 লক্ষ টাকা, মানে 10 লক্ষ টাকা। মানে আপনার এই দুইটা স্টাফ একটা অফিসের জন্য আপনার 12 থেকে 13 লক্ষ টাকা খরচ। আপনি কি করলেন, এই অফিসটা আপনি পাঠিয়ে দিলেন ব্যাঙ্গালোরে। ওরা একটা ইন্টারনেট নিয়ে, একটা অফিস নিয়ে, টেলিফোন নিয়ে বসে রয়েছে। আমার এখানে যত ফোন আসতেছে, মানুষ অর্ডার করতে চাচ্ছে যে ভাই আমার 10টা সানগ্লাস দরকার, এই ফোনটা উনি রিসিভ করতেছে, ব্যাঙ্গালোরে বসে উনিও অর্ডার নিতেছে, নিয়ে আমার জানাইতেছে সকল ভাই ওই কলিমুদ্দিনের 6টা সানগ্লাস পাঠিয়ে দেন। উনি পেমেন্ট দিয়ে দিতেছে, আমাকে পেমেন্ট দিয়ে দিল। এইটাকে বলে আউটসোর্সিং। এই আউটসোর্সিং বাংলাদেশে খুব একটা পপুলার না। আপনাদের জেনে রাখা ভালো যে বাংলাদেশের সবচেয়ে ফরেন কারেন্সি আয় করে গার্মেন্টস, তারপরে আয় করে প্রবাসী ভাইরা। ভারতে সেকেন্ড বা থার্ড পজিশনে আছে এই আউটসোর্সিংয়ের ব্যবসা করে কোটি কোটি ডলার কামাইতেছে। বাংলাদেশে পারতেছে না কেন? বাংলাদেশে পারতেছে না, প্রথমত ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, তার চেয়ে বড় কারণ ছিল ইন্টারনেট ব্যবস্থা। এই যে ব্যবসাটা, এটার মধ্যে ইন্টারনেট ব্যবস্থাটা আপনার খুব প্রখর থাকতে হবে, প্রবল থাকতে হবে। আমাদের দেশে এমন যেমন ইন্টারনেট এই আছে এই নাই, আপনি এটা ডাউনলোড করতে গেলে আধা ঘন্টা সময় লাগে, দেখবেন খালি ঘুরতেই আছে। আমি যখন ঢাকায় যে কন্টেন্ট বানাই, তখন আমার একটা ডাউনলোড করতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে, সেই জিনিসটা আমার স্টকহোমে লাগে মাত্র 3 মিনিট। ইন্টারনেট ব্যবস্থা এখানে 5G চলে, খুব চালু। এই ইন্টারনেট ব্যবস্থায় হাত দিয়েছে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে? স্টারলিংককে আনতেছে। স্টারলিংক কি আপনারা জানেন বা অনেকে জানেন না? স্টারলিংক একটা ইন্টারনেট, যে ইন্টারনেটের জন্য কোনো তার দরকার নাই, কোনো রকম অ্যান্টিনা দরকার নাই, আকাশে থাকবে, সেখান থেকে ইন্টারনেট সাপ্লাই হবে, ঝড় বৃষ্টির সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে তো এখনও ইন্টারনেট কারেন্ট না থাকলে থাকে না, এটার সাথে কারেন্টের কোনো সম্পর্ক নাই। এমন ইন্টারনেট যদি বাংলাদেশে আসে, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। এই আউটসোর্সিংয়ের ব্যবসা বাড়বে না, 100% বাড়বে এই আউটসোর্সিংয়ের কথা চিন্তা করে। এবং পাশাপাশি মানুষকে একটা ইন্টারনেটের ভালো সেবা দেওয়ার কথা চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইলন মাস্কের সাথে স্টারলিংক আনার ব্যবস্থা করতেছে। এতে করে যে কি পরিমাণ সুবিধা হবে বন্ধুরা, আপনারা ভাবতেও পারবেন না। ওই যে যুদ্ধের সময় পলক সাহেব বলে ইন্টারনেট বন্ধ, এখানে বন্ধ করার কোনো সুযোগ নাই, কেউ বন্ধ করতে পারবে না। কেউ বলতে পারবে না আমার এখানে স্লো যাচ্ছে, কেউ বলতে পারবে না আমার এখানে ইন্টারনেট নাই। কারণ আমাদের যে বর্তমান ইন্টারনেট আমরা ব্যবহার করি, যেটা দিয়ে আপনারা সবাই যে ইউটিউব দেখেন, গুগল দেখেন, সিনেমা দেখেন, হ্যান দেখেন, তেল দেখেন, সব কিন্তু ফাইবার অপটিকের মাধ্যমে আসতেছে। কিন্তু স্টারলিংক আসমান দিয়ে আসতেছে। এটার যে কত বড় সুবিধা
এবং 5G ফ্যাসিলিটিস, সেটা ইউনুস সাহেব বুঝতে পারছে। ইউনুস সাহেবকে তো অনেকে অথর্ব বলেন, উনি একজন অথর্ব, উনি কিচ্ছু করতে পারে নাই, উনি দেশে আগায় নিয়ে যেতে পারে নাই। এইবার দেখবেন ইউনুস সাহেব যখন চলে যাবে তখন আপনারা বুঝবেন ইউনুস সাহেব কি কি করে গেছে দেশে। এর মধ্যে স্টার্লিং একটা বিরাট বিরাট ভূমিকা রাখবে। এর মধ্যে স্টার্লিং একটা অপার সম্ভাবনার ব্যাপার। স্টার্লিং উনি কেন আনতেছেন কর্মসংস্থান বাড়ানোর জন্য। এই স্টার্লিং উনি কেন আনতেছেন? তরুণদের চাকরি দেওয়ার জন্য। কারণ একটা কথা মনে রাখবেন, আউটসোর্সিং জব করতে গেলে, চাকরিটা করতে গেলে আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না, আপনি ইংরেজিটা পড়তে পারলেই হবে, কম্পিউটার সম্বন্ধে টুকটাক জানতে পারলেই হবে। আপনারা তো মোবাইল যারা চালান তারা সবাই বুঝেনি। জাস্ট আপনি ফোনটা রিসিভ করবেন, ইংরেজিতে বলবেন কয়টা জিনিস, 10টা জিনিস, আপনি আবার পাঠিয়ে দিলেন। এই ব্যবসাটা কিন্তু বাংলাদেশ বহু বছর যাবৎ বিতাড়িত হচ্ছিল, প্রতারিত হচ্ছিল, পারছিল না। কী কারণে পারতেছিল না আমরা জানি না। কোনো দেশই বাংলাদেশে আউটসোর্সিংয়ে খুব একটা গাইয়া বসে নাই। ভারতবর্ষে এমন করে বসছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ব্যাঙ্গালোরের আইটি পল্লী এখন আর সাপ্লাই দিয়া, মানে সার্ভিস দিয়া কুল পাচ্ছে না। এখন কলকাতায় আরেকটা আইটি পল্লী করা হচ্ছে। কত লোক চাকরি করবে একবার ভাবছেন? কত মানুষ চাকরি করবে একবার ভাবছেন? ছেলেরা মেয়েরা সবাই যাবে, ওখানে যেয়ে বসবে, জাস্ট টেলিফোন রিসিভ করবে, অর্ডার নিবে, অর্ডারটা আবার রিসাপ্লাই করে দেবে তার, সে যে দেশের আন্ডারে কাজ করতেছে সেই দেশের কাছে। এটা মোটা অঙ্কের বেতন পাওয়া যাবে, বেকারত্ব থাকলো না। প্রফেসর ইউনুস ইয়াংদের জন্য সবসময় চিন্তা করে, এই ইয়াং ছেলেমেয়েরা যেন বেকার না থাকে। এই তারুণ্যের জন্য প্রফেসর ইউনুস অনেক কিছুই করতে পারে। এরকম আরও অনেক ঘটনা আছে। সুতরাং আপনারা কেউ হঠাৎ করে আইসা ঘুম থেকে উঠা ওই ইউনুস সাহেব কেন ইসের কাছে গেল না, আসিয়াকে কেন দেখতে গেল না, সিএমএচে কেন এটা বিচার করলো না, এগুলো নিয়ে আলোচনা করে না। প্রফেসর ইউনুস যা করতেছে তার সুফল হয়তো আপনি এই মুহূর্তে দেখবেন না, কিন্তু একটা সময় দেখবেন। আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, এই আউটসোর্সিং করে বাংলাদেশ সেকেন্ড না হোক, থার্ড ফরেন কারেন্সি ইনকাম করবে একদিন, যদি আল্লাহর রহমতে স্টার্লিং বাংলাদেশে আসে। এখন বলতে পারেন ইন্টারনেট তো আমাদের দেশে আসে, এতদিন আসতো না কেন? এতদিন আসলে দুইটা কারণে। প্রথমত কারণ ছিল আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, এই ইলেকশন আগে গ্যাঞ্জাম। আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে খুইলা অফিসটা ঢাকায় রাখি, আর যদি অফিস কোনো কারণে বন্ধ হয়ে যায়, আপনি কি করবেন? আমি যাব আপনার কাছে? দ্বিতীয়ত ছিল আমাদের যে ইন্টারনেট ব্যবস্থা, এটা এত স্ট্রং ছিল না। দেখেন এখানে আরেকটা সুবিধা আছে, এই আউটসোর্সিং যেমন ব্যাঙ্গালোরে আপনার আইটি পল্লীতে করে, আপনি বাংলাদেশে মনে করেন আপনি গাজীপুরের মাওনাতে থাকেন, আপনার কাছে স্টারলিংক আছে, আপনি বাসায় বৈশা এই কাজটা করতে পারবেন। যখন আমি দেখব যে আপনাকে যখন ইচ্ছা তখন অনলাইনে পাওয়া যায়, আমি আপনাকে বলবো যে ঠিক আছে তুমি আমার এই কাজটা করলে, আপনি গাজীপুরের নিজের বাড়িতে খাইবেন, নিজের বাড়িতে ঘুমাইবেন, আর একটা সময় ধরে 4-5 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টা নেটের মধ্যে বসে থাকবেন, আমার সাথে কমিউনিকেশন রাখবেন, আমি কি কি অর্ডার দিচ্ছি সেগুলো খালি নেবেন। এই আউটসোর্সিং ব্যবসা দিয়া তৃতীয় বিশ্বের অনেকগুলো দেশ অনেক আগায় গেছে, যেটা আমরা এতদিন পাই নাই। এই চিন্তা ইউনুস সাহেবের মাথায় ঢুকছে যে আমার তরুণদের জন্য কিছু করতে হবে, যার জন্য কি দরকার, আউটসোর্সিংটা বাড়াতে হবে। আউটসোর্সিং বাড়াইতে হলে কী করতে হবে? নাম্বার 1, দেশের স্থিতিশীলতা থাকতে হবে, হরতাল অবরোধ এগুলো থাকতে পারবে না, সেগুলো বোধহয় সময় শেষ, সেগুলো বোধহয় আর হবেও না বাংলাদেশে, আমরা আশা করতে পারি এরকম। দ্বিতীয় হলো একটা স্ট্রং ইন্টারনেট লাইন থাকতে হবে, যাতে কোনো ইন্টারাপশন না আসে। এইসব চিন্তা করে ইউনুস সাহেব ইলিয়ন মাস্কের কাছে গেছে, বা ইলিয়ন মাস্ক তার কাছে গেছে, ব্যবসা করছে, ব্যবসা হবে, একটা ভালো সুফল আমরা হয়তো খুব সামনেই দেখতে পাবো। মানুষকে ছোট করার আগে তার চিন্তা ভাবনাগুলো নিয়ে ভাববেন, সে কি আসলেও দেশের জন্য কিছু করতে চায় নাকি নিজের জন্য কিছু করতে চায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।